দর্শক, এনসিপির সমাবেশে বোমা হামলা হয়েছে। মূল টার্গেট কি ছিলেন নাহিদ এবং সারজি? এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, যদি রক্ত নিয়ে খেলতে চান, রক্ত নিয়ে খেলা হবে। ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 9:15 সোমবার 6 জুলাই 2026। দিনের ব্যস্ততা শেষে ঢাকার উপকণ্ঠ সাভারের চত্বরগুলো যখন কিছুটা শান্ত হতে শুরু করেছে, ঠিক তখনই সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠের বাতাস এক আকস্মিক এবং হাড় হিম করা বিস্ফোরণে প্রকম্পিত হয়ে উঠল। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পুনর্নির্ধারিত মেগা পদযাত্রা এবং সমাবেশ চলছিল সেখানে। মাঠ জুড়ে তখন হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। মঞ্চে দাঁড়িয়ে জোরালো কণ্ঠে বক্তব্য রাখছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম। কিন্তু তার বক্তব্যের ঠিক মাঝখানেই চারপাশের কোনো এক অন্ধকার কোণ থেকে ধেয়ে আসে এক পৈশাচিক হামলা। একটি বিকট বোমা বা ককটেল বিস্ফোরণে প্রচণ্ড শব্দে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল সাভারের ঐতিহাসিক ঈদগাহ মাঠ। বিস্ফোরণের তীব্র ধোঁয়ায় চারপাশ যখন অন্ধকার হয়ে আসছিল, তখন সাউথ ব্লক থেকে শুরু করে ঢাকার প্রতিটি কোণায় এই ব্রেকিং নিউজটি আশ্রে পড়ার সাথে সাথেই রীতিমতো কাঁপন ধরে যায় দেশের রাজনৈতিক অঙ্গনে। এখানকার যে স্থানীয় এমপি, আমরা মনে করি এটা তারও দায় এবং তার এখানে সংশ্লিষ্টতা আছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। আপনি দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বড় বড় কথা বলছেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, কিন্তু এই যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগ তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে, সেটা তারা থামাতে পারছে না। তো এটা স্পষ্টভাবে একদিকে মুখে কথা বলা হচ্ছে বড় বড়, কিন্তু প্রশাসন কিন্তু কেন এই হামলা, কে বা কারা ঘটিয়েছে এই ভয়ঙ্কর ঘটনা? দর্শক, এই হামলার গুরুত্ব এবং তীব্রতা অনুধাবন করতে হলে নজর দিতে হবে সেই সময়কার সমাবেশ মঞ্চের হাই প্রোফাইল প্রোটোকলের দিকে। এটি কোনো সাধারণ স্থানীয় সমাবেশ ছিল না। ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তার ঠিক পেছনেই মঞ্চে উপবিষ্ট ছিলেন এনসিপির মূল চালিকা শক্তি দলের আহ্বায়ক এবং বর্তমান বিরোধী দলীয় চিফ নাহিদ ইসলাম। তার ঠিক পাশেই ছিলেন দলের সংসদ সদস্য ও সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সহ জাতীয় পর্যায়ের নেতৃত্বরা। একবার গভীরভাবে চিন্তা করলে বিষয়টি স্পষ্ট হয়। 24-এর গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে যে তরুণ এবং অদম্য নেতৃত্ব আজ আইনসভার ভেতরে এবং বাহিরে দেশের নীতি নির্ধারণ করছে, তাদের সবাইকে একই সাথে একই মঞ্চ পেয়ে এই সুদূর প্রসারী এবং মারাত্মক নাশকতার ব্লুপ্রিন্ট সাজানো হয়েছিল। গোয়েন্দা এবং সিকিউরিটি বিশেষজ্ঞদের প্রাথমিক ময়নাতদন্ত এবং বিশ্লেষণ অনুযায়ী এই হামলা কেবল কোনো কাকতালীয় ঘটনা বা ভয় দেখানোর সস্তা রাজনৈতিক স্ট্যান্ড ছিল না, বরং এটি ছিল এনসিপির শীর্ষ নেতৃত্বকে এক লহমায় স্তব্ধ করে দিয়ে পুরো রাষ্ট্রকে একটি নজিরবিহীন অস্থিতিশীলতার অন্ধকারে ঠেলে দেবার সুপরিকল্পিত মনস্তাত্ত্বিক এবং সামরিক হামলা। ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক ইয়াসির আরাফাত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, বিস্ফোরণের তীব্রতায় সমাবেশ স্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন নেতাকর্মী এবং সাধারণ মানুষ আহত হয়েছেন। তবে অলৌকিকভাবে মঞ্চে থাকা শীর্ষ নেতারা নিরাপদে রয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই রক্তক্ষয়ী হামলার নেপথ্যের কারিগর? কার এত বড় ধৃষ্টতা যে প্রকাশ্য জনসভায় এমন বোমার আঘাত হানে? রাজনৈতিক বিশ্লেষক এবং মাঠ পর্যায়ের কর্মীদের আঙ্গুল এখন খুব পরিষ্কারভাবে একটি দলের দিকে ইঙ্গিত করছে, ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোর আন্ডারগ্রাউন্ড ক্যাডার বাহিনী। গত 5 আগস্ট
গণ অভ্যুত্থানের মুখে পতনের পর শীর্ষ নেতৃত্ব দেশ ছেড়ে পালালেও তাদের তৈরি করা অপরাধের সিন্ডিকেট, অবৈধ অস্ত্রের মজুত এবং স্লিপার সেল বা গোপনীয় সন্ত্রাসী বাহিনীগুলো দেশের ভেতরে এখনও কতটা সক্রিয়, সাভারের এই হামলা তারই এক জীবন্ত এবং নির্মম প্রমাণ। দলের ভেতর এবং গোয়েন্দা মহলের জোরালো ধারণা, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কড়া হুঁশিয়ারির কারণেই এই মরণ কামড় দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন, ফেসিবাদী কাঠামোকে চিরতরে নিষিদ্ধ করা হবে এবং চিরতরে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই হুঙ্কারের পর থেকেই দেশের বাইরের এবং ভেতরে লুকিয়ে থাকা সিন্ডিকেটের মাঝে চরম হাহাকার এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা খুব ভালো করে জানে, এনসিপি এবং তরুণ প্রজন্ম যতদিন মাঠে জাগ্রত থাকবে ততদিন বাংলাদেশে ফেসিবাদের পুনর্বাসনের সমস্ত গোপন ব্লুপ্রিন্ট স্রেফ মূল্যহীন কাগজের টুকরোয় পরিণত হতে বাধ্য। আর ঠিক এই কারণেই তাদের অস্তিত্বের শেষ কামড় দিতে তারা এখন বেছে নিয়েছে এই চোরাগুপ্তা এবং পৈশাচিক বোমা হামলার পথ। সাভারের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন আক্রমণ নয়। পেছনের দিকে তাকালে দেখা যায় এটি একটি ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। এর আগে বগুড়ায় সার্জিস আলমের সমন্বয় সভার বাইরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছিল। ঢাকার বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল হামলার মতো দুঃসাহসিক ঘটনাও ঘটিয়েছিল দুর্বৃত্তরা। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটার কথা ছিল গোপালগঞ্জে, যেখানে হাসনাত আবদুল্লাদের সরাসরি টার্গেট করে খুন করার উন্মত্ততায় মেতে উঠেছিল ফেসিবাদের দোসররা। কিন্তু প্রতিবারই তারা জনতার প্রতিরোধের মুখে ধূলিসাৎ হয়েছে। সাভারের এই বিস্ফোরণ আসলে কোনো সাধারণ রাজনৈতিক সংঘাত নয়, এটি হলো একটি স্বাধীন এবং স্বকীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব বনাম ভিনদেশি মদতপুষ্ট অপশক্তির মধ্যকার এক অলিখিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। তবে রাজনীতিতে কোনো কিছুই প্রশ্নাতীত নয়। মূলধারার বিশ্লেষণের বাইরে গিয়ে একটি ভিন্ন তত্ত্ব বা কাউন্টার ন্যারেটিভ নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, এই ঘটনা কি সত্যি বাইরের কোনো শত্রুর কাজ, নাকি বাংলাদেশের ভেতরেই থাকা এনসিপির বিরোধী দলীয় নেতারা অর্থাৎ এনটি এনসিপিরা এই ঘটনা ঘটিয়েছে? তা নিয়ে এখন সবার মধ্যে চলছে কানাঘুষা। সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠের এই বারুদের গন্ধ তরুণ জেনারেশনকে হয়তো দমাতে পারবে না, বরং এই হামলা নতুন বাংলাদেশের সুরক্ষার দেয়ালকে আরও বেশি শক্তিশালী করার এক চূড়ান্ত বার্তা দিয়ে গেল। এনসিপির শীর্ষ নেতৃত্বকে টার্গেট করার এই ধৃষ্টতার পর তৃণমূল থেকে শুরু করে দেশপ্রেমিক জনতা এখন আরও বেশি সজাগ। সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত চালের জবাবে এখন বল পুরোপুরি প্রশাসনের কোর্টে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নতুন বাংলাদেশের জাগ্রত প্রশাসন ফেসিবাদের অবশিষ্টাংশকে উপড়ে ফেলতে এখন ঠিক কতটা কঠোর এবং জিরো টলারেন্স অ্যাকশন গ্রহণ করে, পুরো দেশের নজর এখন সেদিকেই। দর্শক, অপরাধী যেই হোক না কেন, হোক তারা আন্ডারগ্রাউন্ডের কোনো স্লিপার সেল কিংবা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায় থাকা কোনো স্বার্থেন্বেষী মহল, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা ছাড়া রাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প পথ নেই। প্রিয় দর্শক, জুলাই বিপ্লবের মাসেই নাহিদ ইসলাম এবং সার্জিস আলমদের উপর এই বর্বরচিত হামলাকে আপনি কিভাবে দেখছেন? এত প্রোটোকল থাকা সত্ত্বেও তাদের উপর কেন আক্রমণ করা হলো? আর আক্রমণকারী আসলে কারা হতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।